গাড়ি দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আবির ড্রাইভিং সিটে মসৃণভাবে স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ রাখছে। তার পাশে সামনের সিটে বসে আছে রাজ, কিন্তু তার দৃষ্টি সামনের পথে নেই। গাড়ির জানালা দিয়ে বাইরের দ্রুত পালানো দৃশ্য দেখছে বটে, কিন্তু তার মন যেন অন্য কোথাও। পিছন সিটে নিলয় আর সুনীল হালকা গুঞ্জন করছে। নিলয় হয়তো কাল রাতের ফুটবল ম্যাচের বিশ্লেষণ করছে, আর সুনীল তাতে মাঝে মাঝে সায় দিচ্ছে। বাইরের কোলাহল, বন্ধুদের আলাপ, গাড়ির ভিতরে জিরজিরে এসি, সব যেন আজ রাজের কাছে অর্থহীন। গাড়ির ভিতরে এসি চললেও রাজের মনের ভিতর যেন এক অস্থিরতা, এক চাপা উষ্ণতা। তার ভিতরের অনুভূতিগুলি দ্রুত চলমান গাড়ির গতির মতোই যেন ছুটছে। একটা তীব্র প্রত্যাশা, একটা অজানা ভয়, আর সঙ্গে মিশে আছে সেই বিশেষ মানুষটির মুখোমুখি হওয়ার উত্তেজনা। তার হাতের মুঠো শক্ত হয়ে আছে, গাড়ির কাছে হালকা গাম জমেছে। সে আপ্রাণ চেষ্টা করছে নিজেকে শান্ত রাখতে, বন্ধুদের কাছে স্বাভাবিক দেখাতে, কিন্তু তার হৃৎপিণ্ডের দুঃখপুকানি যেন গাড়ির ইঞ্জিনের শব্দের থেকে ও জুড়ে বাজছে। আবির স্টেয়ারে হাত রেখে রাজের দিকে সামান্য ঝুঁকে, আচ্ছা কোন কাফেতে যাওয়া যায় বলো তো? আমার মাথায় কিছু নাম আসছে। রাজ যেন আবিরের কথা শুনতে পেলই না। তার দৃষ্টি গাড়ির কাছের বাইরে, অথচ চোখ দুটো খুঁজছে না বাইরের পথ, খুঁজছে 1 মিনিট আগে দেখা অচেনা মুখ। রাজের ভাবনা জুড়ে কেবল একটি প্রশ্ন, আচ্ছা ওই মেয়েটা আমাকে এরকম কেন বলল? এত রুট কেন ছিল? আবির সামান্য অবাক ও বিরক্ত হয়ে, কি রে এই রাজ, শুনতে পাচ্ছিস? তুই এখনো এই মেজাজ দেখানো মেয়েটার কথা ভাবছিস? পিছন থেকে নিলয় মৃদু হেসে উঠল। তার হাসিটা ছিল রাজকে টিপ্পনি, কাটার হাসি। নিলয় সামান্য হেসে গলা নামিয়ে, কেন ভাববে না বল? আমাদের রাজ মনে হয় মেয়েটাকে দেখে ক্রাশ হয়েছে। প্রথম দর্শনে প্রেম যাকে বলে। রাজের মুখটা যেন মুহূর্তের জন্য লাল হয়ে উঠল। সে দ্রুত প্রতিবাদ করল, রাজ, জুড়ে কিছুটা অধৈর্য হয়ে, কি সব বলছিস পাগলের মতো? একদম বাজে কথা। আমি ন ন ন মুখে সে এই কথাগুলো বলল ঠিকই, কিন্তু বুকের ভেতর যেন শীতল সত্যের আভাস পেল। তার মন কি সত্যি কথাটা বলছে? সেই দীপ চোখ দুটি, সেই আত্মবিশ্বাস ভঙ্গিমা, সত্যি কি তার একটু ভালো লাগেনি? রাজ গলার স্বর হঠাৎ শান্ত ও বিষণ্ণ হয়ে এলো। মেয়েটা কে তাও জানি না, তার নামটা অবধি জিজ্ঞেস করিনি। প্রথম দেখায় কি ভালোবাসা হয়? আর আমি জীবনে কখনো আর কাউকে ভালোবাসতে পারবো না রে। ভালোবাসাটা আমার জন্য নিষিদ্ধ। আবি, সুনীল আর নিলয় একে অপরের দিকে তাকালো। তারা জানে রাজের অতীতের গভীর কষ্টের কথা। রাজ এক দীর্ঘশ্বাস ফেলে, যেন নিজের সাথেই কথা বলছে। ভালোবাসতে গেলে মন প্রয়োজন, সেই মনটা আর আমার নেই। আর একবারও কষ্ট সহ্য করার ক্ষমতা নেই আমার। আর চাই না ওই যন্ত্রণা। কথাটা শুনে গাড়ির ভিতরে নিঃশব্দতা নেমে এলো। আবির ধীরে ধীরে গাড়ির গতি কমিয়ে আনলো, কারণ তারা তাদের গন্তব্যের কাছাকাছি এসে গেছে। বন্ধুত্বের গভীরতা আর কষ্টের ভাগিদার হওয়ার নীরবতায় গাড়ি চলতে লাগলো নিচের গন্তব্য, একটা জনপ্রিয় ছায়াঘেরা কাফে। প্রায় 10 মিনিট গাড়ি চালানোর পর গাড়িটি কাফের সামনে থামলো। তার আগে তারা নিলয়ের গার্লফ্রেন্ডের বাড়ি গিয়েছিল, যেখানে নিলয় তার গার্লফ্রেন্ডকে সযত্নে গোলাপ উপহার দেয়। গাড়ি পার করে ওরা সবাই কাফের ভিতরে পা রাখলো। কাছের দরজা ঠেলে ভিতরে ঢুকতে মৃদু কফি আর ফুলের মিষ্টি গন্ধ নাকে এলো। তারা ভিতরের দিকে একটি আরামদায়ক টেবিল বেছে নিল। কিছুক্ষণের মধ্যে একজন বিনয়ী ওয়েটার এসে দাঁড়ালো। ওয়েটার নম্রভাবে মৃদু হেসে, স্যার মেনু, আপনারা কি অর্ডার করবেন? দেখুন, আমি 5 মিনিটের মধ্যে আসছি। সুনীল মেনুটি হাতে নিয়ে, ঠিক আছে। আবির রাজ ও সুনীলের দিকে তাকিয়ে, কি খাবি বল তোরা? অনেক খিদে পেয়েছে। সুনীল আর নিলয় মিলে মেনুতে একের পর এক খাবারের নাম বলতে লাগলো। পাস্তা, কফি, ক্লাসিক বার্গার, ডাবল চিজ স্যান্ডউইচ, কোল্ড কফি, হট চকলেট। সুনীল খুশিতে জলমল করে, দুটো আইসক্রিম, ফ্লুট ও চাই, আর একটা বড় ফ্রায়েড চিকেনের প্লেট। এইসব শুনে রাজের চোখ যেন কপালে উঠল। রাজ হতবাক হয়ে, এত কিছু? তোরা কি এখানে খেতে এসেছিস, না কাফের সব খাবার শেষ করতে এসেছিস? সুনীল হালকা হেসে ব্রু তুলে, তুই না হয় ডায়েট করিস রাজ, আমরা তো আর কি করি না। এত মেনটেন করে খাবার খেলে আর খাবার খেতে হবে না। এখন ঘুরতে এসেছি, সুন্দর সুন্দর খাবার খাবো। তুই চুপ কর, তোর মতো ঘাসফুস আমরা খেতে পারবো না। রাজ
হতাশ হয়ে মাথা জাকিয়ে, ওকে বাবা, তোদেরকে কিছু বলাই বেকার, যা পারিস অর্ডার করিস, কিন্তু আমার জন্য একটা হেলদি স্যালাড বা চিকেন স্টু অর্ডার করবি, শরীরটা তো একটু দেখতে হবে। কিছুক্ষণের মধ্যেই সবাই নিজের নিজের মতো অর্ডার দিয়ে দিল। ওয়েটার নোটবুকে সমস্ত অর্ডার লিখে নিয়ে চলে গেল। অর্ডার আসতে কিছুটা সময় লাগবে বুঝতে পেরে রাজ হঠাৎ উঠে দাঁড়ালো। রাজ বন্ধুদের দিকে তাকিয়ে, আমার একটা জরুরি কল আছে, খাবার আসার আগে আমি চলে আসছি, তোরা একটু বস। আবির হাত নেড়ে, ওকে, যা তাড়াতাড়ি আসিস, কিন্তু তোকে কিন্তু ডাকবো না তখন, সব খাবার আমরা শেষ করে দেব। রাজ হেসে, আচ্ছা বাবা, ডাকতে হবে না, আমি চলে আসব। কল করার জন্য রাজ কাফের বাগানের দিকে গেল। পেছনের বসা বন্ধুদের গুঞ্জন থেকে দূরে, কেবল নিজের ভিতরে চলমান ঝগড়ার মুখোমুখি হতে। কাফের এলাকাটি বেশ বড়, সুন্দর স্থাপত্যের সঙ্গে প্রকৃতির মিশ্রণ। দুটো অংশ, ভিতরের দিকে চাপ নিয়ন্ত্রণ কাফে, যা আরামদায়ক শীতলতায় মোড়া, যেখানে তারা বসেছে, আর অন্যটি হলো খোলামেলা বাগানের সাইড, যেখানে লতানো গাছ আর বাহারি ফুল ছড়ানো। বসার সুন্দর ব্যবস্থা। যারা মুক্ত প্রকৃতি আর নরম আলোয় ছবি তুলতে ভালোবাসে তারা ওই দিকেই ভিড় করে। গরমের জন্য রাজের ওই দিকটা পছন্দ হয়নি, তাই তারা ভিতরেই বসেছিল। রাজ পকেট থেকে ফোন বের করে একটি নাম্বার ডায়াল করতে যাবে, ঠিক তখনই পাশের বাগানের দিক থেকে কিছু মেয়ের উচ্চস্বরের অট্টহাসি ভেসে এলো। হাসিটা জলমলে, বাদনহারা, যেন কাচের মতো টুকরো টুকরো হয়ে কাফের শান্ত পরিবেশ ছড়িয়ে পড়েছে। সে ওই দিকে মনোযোগ না দিয়ে আবার ফোনে মনোযোগ দিল। সময় নষ্ট করা ঠিক হবে না। কিন্তু তখন আরেকজন হাসিটা কানে আসতেই রাজের হাতটা থেমে গেল। প্রথম হাসিটা ছিল সাধারণ, কিন্তু এই দ্বিতীয় হাসিটার শব্দ, এর পছন্দ, এর ছন্দ, এর প্রতিটি তরঙ্গ যেন তার মস্তিষ্কের ভিতর বিদ্যুৎ চমকের মতো একটা ছবি এঁকে দিল। এই পরিবেশে অনেকেই আছে, কিন্তু এই হাসিটা কেন যেন তার কাছে অত্যন্ত চেনা মনে হলো। এত শুধু হাসির শব্দ নয়, এর যেন একটা নির্দিষ্ট স্মৃতি, একটি বিশেষ কণ্ঠস্বরের পরিচিত স্বাক্ষর। তার শিরায় শিরায় একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ফোনটা হাতেই জমে রইল। ডায়াল করার কথা ভুলে গিয়ে তার সমস্ত মনোযোগ তখন সেই শব্দের উৎসের দিকে। তার মনের ভিতর এক তীব্র টানাপূরণ শুরু হলো। এই চেনা অনুভূতি কি কেবলই মনের ভুল, নাকি তার ভিতরে থাকা অস্থিরতা এবার বাস্তবে রূপ নিতে চলেছে? তার মুখটা সামান্য ফ্যাকাশে হয়ে গেল, কারণ এই হাসিটা, এই গলার আওয়াজটা কিছুক্ষণের আগেই তাকে এক কড়া রাগ দেখিয়েছিল। সে নিজেকে বুঝাতে চাইল না, এ অসম্ভব, আমার এমন অপ্রত্যাশিতভাবে, কিন্তু আমার অবাধ্য মন যুক্তি মানতে নারাজ। সে দ্রুত একবার বাগানের দিকটায় চোখ বুলালো। সূর্যের আলোয় জকমক করা বাগান এলাকাটা তার কাছে হঠাৎ একটা নিষিদ্ধ রাজ্যের মতো মনে হলো। রাজ এবার কিছুটা কৌতূহলী, কিছুটা আতঙ্কিত হয়ে উঠল। মনের ভুল প্রমাণ করার শেষ চেষ্টা হিসাবে সে ধীরে ধীরে এগুলো, যেন একটি অচেনা সত্যের দিকে পা বাড়াচ্ছে। সে ভিতরের কাফে থেকে বাগানের দিকে যাওয়ার পথে কোণে একটি বড় গাছের আড়াল থেকে উকি দিল। তার ভিতরের অস্থিরতা এখন শ্বাসরুদ্ধকর প্রত্যাশায় পরিণত হয়েছে। সে যা দেখল তাতে তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। সময় যেন থমকে গেল সেই দৃশ্যপটে। বাগানের সবুজ বেঞ্চে বসে আছে সেই রমণী, যাকে সে কিছু সময় আগে অপ্রত্যাশিতভাবে দেখেছিল, যে সামান্য কথায় তার সাথে ঝামেলা করে গেল। মেয়েটি একটি মেরুন রঙের শাড়ি পরে আছে, যা সূর্যের নরম আলো ঝলমল করছে। শাড়ির রং তার ব্যক্তিত্বের মনোই উজ্জ্বল। তার পাশে আরও দুইজন বান্ধবী বসে, কিন্তু তার চোখ কেবল সেই মেরুন শাড়ি পরা মেয়েটির দিকে স্থির। হাসতে হাসতে তাদের মাথা এলিয়ে পড়ছে। সেই বাদনহারা হাসি, যা কিছুক্ষণ আগে রাজের মনোযোগ কেড়ে নিয়েছিল, তা এখন সরাসরি তার সামনে। রাজ নিজেকে সামলাতে পারল না। তার ভিতরে যেন হঠাৎ বসন্তের এক জুড়ো হাওয়া বইল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমল, হাত পা ঠান্ডা হয়ে গেল। রাজ মনে মনে শততুক্তি, আবার তুমি? কি হচ্ছে এটা আমার সঙ্গে? এই একই জায়গায়, এত কাছে, এটা কি নিয়তি? সে দ্রুত নিজেকে প্রশ্ন করল, নিজের আবেগকে বিশ্লেষণ করতে চাইল। আচ্ছা, অনেক মেয়ে তো আমার জন্য পাগল, তবে কেন আমি এই মেয়ের ওপর এত ইন্টারেস্ট দেখাচ্ছি? কেন ও সামান্য হাসি বা রাগ আমার ভিতরে এত তুলপাট সৃষ্টি করছে? এ কি হলো আমার? প্রথম দেখায় কি সত্যি ভালোবাসা হয়, নাকি এটা কেবলই আকর্ষণ, যা এই অস্থির সময় ভুল করে প্রেম বলে মনে হচ্ছে?
আমি কি সত্যি আবার প্রেমে পড়লাম? তার বহুদিনের প্রতিজ্ঞা, যা সে খুব যত্নে মনের গভীরে গেঁথে রেখেছিল। আর কখনো কোনো মেয়ের প্রেমে পড়ব না, যেন মুহূর্তের মধ্যে কাচের মতো ভেঙে গেল। প্রতিজ্ঞার প্রতিটি টুকরো তার মনের মেঝেতে ছড়িয়ে পড়ল, আর সেই টুকরোগুলোতেই যেন মেরুন শাড়ির মেয়েটির প্রতিচ্ছবি ফুটে উঠল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।